মা সারদার কাছে সারা জীবনই ঋণী হয়ে থাকব। আজ তিনি আমার এই সাহায্য না করলে আমি সারা জীবন একটা বড় আক্ষেপের মধ্যে থাকতাম। তো প্রথম দিকে আমি কিছুটা মেনে নিয়েছিলাম, কিছু করার নেই দেখে। অনেক কিছুই করেছি, কিন্তু কিছুই হয়নি। অবশেষে মা সারদার দয়ায় আজ আমার এই আশা পূরণ হয়েছে। এখানে বিজ্ঞান কোনো মতে কোনো কিছুতেই যুক্তি খুঁজে পাবে না। ঘটনাটি হলো, আমার বাচ্চার বয়স এখন 3 বছর হবে। সে সব দিক থেকে সুস্থ, সে সব কিছু বুঝতে পারে, করতে পারে। শুধু একটাই, সে কোনো কথা বলতে পারতো না। অনেক ডাক্তার, অনেক স্পিচ থেরাপি করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। আমি আশা ছেড়েই দিয়েছিলাম। মায়ের দয়ায় আজ সেই আশা পূরণ হয়েছে। এখানে একটা কথা বলে রাখা দরকার। আমার ছেলে যখন 1 বছর বয়স, তখন এক বাবাজি বলেছিলেন, তোমার ছেলে অবশ্যই কথা বলবে, তার জন্য কোনো ডাক্তারের হেল্প লাগবে না। এক দৈবিক বলে তোমার ছেলে কথা বলবে। সত্যি কথা বলতে বর্তমান যুগে দাঁড়িয়ে যে কেউই বলে তার কথা বিশ্বাস করবে না। যথারীতি আমরাও তার কথা কোনোভাবেই প্রভাবিত হইনি, কিন্তু তিনি যে 100 ভাগই প্রকৃত ভবিষ্যৎবাণী করে গেছেন তা আমরা বুঝতে পারিনি। ঈশ্বরের কি লীলা সেটি বুঝতে পারে যাকে ঈশ্বর দয়া করেন। আজ আমি কাহিনী চ্যানেলের মাধ্যমে জানাবো কিভাবে আমার মনের আশা পূরণ হলো। এতক্ষণ আপনারা যে কথাগুলি শুনলেন সেগুলি সোনালী দাশগুপ্ত, যার বাড়ি বীরভূম সোনামুখী গ্রামে। তিনি নিজের ভাষায় আমাদের লিখে পাঠিয়েছেন। আমরা কেবলমাত্র তার ভাষার 2-1টা পরিবর্তন করে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার সকল বন্ধুরা ও আমার গুরুজনেরা এবং অন্যান্য সদস্যবৃন্দগণ, যারা এই চ্যানেলে নিয়মিত দর্শক বা শ্রোতা। তাদের নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা আজ প্রথম শুনছেন বা দেখছেন তাদের জন্য বলি, এই ধরনের সত্য ঘটনা অবলম্বনে মায়ের কৃপাধন্য মানুষের কথা আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আপনারা যদি এই চ্যানেলের পাশে থাকতে চান, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনটি অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি আপনার কাছে পৌঁছে যায়। আর একটা কথা, আপনাদের মধ্যে কারো যদি এই ধরনের কোনো কৃপাধন্য ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে অবশ্যই প্রকাশ করতে পারেন। এবার আমরা দেখে নেব সোনালী দাশগুপ্ত তিনি তার ঘটনাটি কিভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আমার বাড়ি বীরভূমের সোনামুখী গ্রামে। আমি একজন সরকারি কর্মচারী। আমার স্বামীও একজন সরকারি কর্মচারী। সত্যি কথা বলতে আমাদের আর্থিকভাবে কোনো রকম কমতি ছিল না, আর এখনও নেই। যেটি কমতি ছিল সেটা হলো আমাদের একমাত্র ছেলে বাবাই, তার মুখের কথা। এখন তার 3 বছর বয়স হবে। তাকে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক স্পিচ থেরাপিও করেছি। এমনকি আমরা বাবাইকে নিয়ে ব্যাঙ্গালোর, ভেলোর আরও অনেক জায়গায় গিয়েছি। যেখানে যেখানে যে মানুষ যেমন বলেছে, ডাক্তাররা বলেছে, সব জায়গায়, কিন্তু কোনো ফল ঘটেনি। আজ আমরা এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মা সারদা যে আমাদের এইভাবে দয়া করবেন আমরা কোনোদিনই তা ভাবতে পারিনি। তবে প্রথমেই আমি বলেছিলাম এক বাবাজির কথা। সত্যি বলছি, তিনি কোথা থেকে এসেছিলেন, কোথায় গেলেন কিছুই জানি না। একদিন দুপুরবেলা দরজার কাছে এসে মা ভিক্ষা দাও, মা ভিক্ষা দাও বলে ডাকছিলেন। আমি তখন আমার ছেলেকে নিয়ে খেলা করছিলাম। সেদিন ছিল রবিবার। আমি ও আমার স্বামী দুজনারই ছুটি ছিল, তাই দুজনে মিলে বাবার সঙ্গে সময় কাটাচ্ছিলাম। ওই ডাক শুনে আমি বাবাইকে কোলে নিয়ে ও ভিক্ষা নিয়ে দরজায় ওই ভিখারিকে দিতে আসলাম। এসে দেখি সামনে একজন জটাধারী লম্বা চওড়া এক সাধু বাবা। তাকে দেখে আমার প্রথমেই বুকটা ছ্যাঁত করে উঠেছিল, কারণ তিনি লম্বা ছিলেন 7 ফুটের ওপর ও চওড়াও সেরকম, ও পরেছিলেন একটা গেরুয়া কাপড়। ভিক্ষা নিয়ে তিনি আমার ছেলের দিকে তাকালেন ও বললেন, তোমার ছেলে একদিন অনেক বড় হবে। আমি তখন মুচকি হেসে বললাম, বাবাজি আশীর্বাদ করে যাচ্ছেন ভালো, কিন্তু আমার ছেলে কথাই বলতে পারে না। বাবাজি তখন একটু মুচকি হেসে বললেন, কোনো চিন্তা নেই, মা সব ঠিক করে দেবে। তখন আমি বলেছিলাম, আমরা কোনো কিছুই বাদ দিইনি, কোনো কিছুতেই কিছু হয়নি।
আর কি হবে বাবাজি? বাবাজি আরো একবার মুচকি এসে বললেন, এসব ডাক্তারের কাজ নয়, মা সব ঠিক করে দেবেন। আমি তখন বলেছিলাম, তাই যেন করেন। এই বলে তিনি চলে গেলেন। আমিও তাকে হাত জোর করে প্রণাম করেছিলাম, কারণ সেই বাবাজিকে দেখে সত্যি একটা ভক্তি চলে আসছিল। আজ সেই কথা 100% সত্যি হলো। আজ মনে হয় সেই বাবাজি কোনো ঈশ্বরের পাঠানো দূত ছিলেন। এবার আসা যাক আসল কথায়। আমার বাড়ি থেকে 10-15 মিনিট দূরে একটা রামকৃষ্ণ মন্দির আছে, যেখানে প্রতিদিন পুজো হয়, যেখানে পরমহংসদেব, রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তি আছে। আর সেই মূর্তিতে দুবেলা করে পুজো হয়, প্রচুর লোকের ভিড় হয়। প্রত্যেক দিন আমার স্বামী অফিস থেকে ফিরে সেই মন্দিরে চলে যান। এটা তার একটা অভ্যাস ছিল। আমিও যাই সময় পেলে। আমার ছেলেকে 2-3 বার নিয়ে গেছিলাম, তবে এত ভিড় থাকে তার জন্যে বেশি সময় কোনোদিনই থাকি নাই। এবার এলো সেই সুবর্ণ দিন। সেদিন ছিল মা শারদার জন্মতিথি। সেদিন মন্দিরে অমানবিক ভিড়। আমার স্বামী সকাল থেকেই সেই মন্দিরে কাজে ব্যস্ত, অফিস যায়নি। সে বলে গেছিল, তুমি অফিস থেকে ফিরে বাবাইকে নিয়ে সন্ধ্যার দিকে একবার এসো, মাকে প্রণাম করে যেও। আমিও যথারীতি তাড়াতাড়ি এসে বাড়ির কাজকর্ম সেরে মন্দিরে চলে গিয়েছিলাম বাবাইকে নিয়ে। মন্দিরে গিয়ে দেখি প্রচুর ভিড়। কোনো রকমে আমার স্বামীকে ডাকলাম ও সে আমাকে সঙ্গে নিয়ে মন্দিরের সামনে গিয়ে বসলো, একবারে মূর্তির সামনে। আমি বাবাইকে বললাম, এখানে চুপচাপ বসো, কোথাও যেও না, অনেক ভিড় আছে। বাবাই মাথা নেড়ে জানালো, ঠিক আছে। আমি তখন সামনে 2-1জনের সঙ্গে গল্প করতে ব্যস্ত হলাম। এই কথা সেই কথা করতে করতে অনেকক্ষণ পেরিয়ে গেছে। হঠাৎ একটা জোর চিৎকার আওয়াজে আমি পেছন ফিরে তাকালাম। তাকিয়ে দেখি সে ভয়ানক কাণ্ড। বাবাই সামনে প্রদীপ নিয়ে হুমড়ি খেয়ে মূর্তির সামনে পড়ে গিয়েছে। কিন্তু ক্ষণিকের জন্যে আমি বুঝতে পারলাম না আওয়াজ কোত্থেকে এলো। সে একটা আওয়াজ, মা বলে। আমি তাড়াহুড়ো করে বাবাইকে কোলে তুলে নিলাম ও সেখানে যত লোক ছিল প্রত্যেকে হইচই শুরু করে দিল। আমি বাবাইকে কোলে তুলতেই দেখি বাবাইয়ের কোমরের দিকে জামাটা পুড়ে গেছে প্রদীপের আলোয়, ও মাথা দিয়ে হালকা রক্ত বেরিয়েছে। আমি এসব দেখে এক প্রকার অজ্ঞান হওয়ার উপক্রম। সেই সময় আশেপাশে লোকজন ধরাধরি করে বাবাইকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল। আমি সেই সময় বুঝতে পারছিলাম না কি সর্বনাশ ঘটল। এর মধ্যে অবশ্যই আমার স্বামী চলে এসেছিল, বাকিটা সেই সামলে নিল। কিন্তু আশ্চর্য ঘটনা, 10 মিনিট পর হঠাৎ করে বাবাই আবার গলা ছেড়ে ডেকে উঠল, মা বলে। সেখানে যত লোক ছিল প্রত্যেকেই হতবাক হয়ে গেল। কি করে সম্ভব? পরক্ষণে আমি চেঁচিয়ে উঠলাম, বাবাই বলে। বাবাই আবার চিৎকার করে বলল, মা। আমি আর এক মুহূর্ত দেরি না করে আমার স্বামীকে নিয়ে বাবাইকে নিয়ে চলে এলাম ডাক্তারখানায়। ডাক্তারবাবু বললেন, মাথায় আঘাত লেগে ফেটে গেছে ও কোমরের কিছু হালকা অংশ পুড়ে গেছে, তবে তেমন কিছু ক্ষতি হয়নি। ও তিনি ওষুধ লিখে দিলেন। বাড়ি এসে তার জামা প্যান্ট পরিবর্তন করে তাকে ফ্রেশ করে দিলাম। এসবের মধ্যে তাকে আমরা অনেক কথা বললাম ও সেই কথা শুনে সেও নানা রকম অঙ্গভঙ্গিতে কথা বলার চেষ্টা করলো। আমরা পরিষ্কার বুঝতে পারলাম সে কথা বলতে চাইছে। আমরা দেরি না করে তারপর দিন সকালবেলায় তাকে নিয়ে ডাক্তারখানায় চলে গেলাম। সেখানে ডাক্তারবাবুর কথা শুনে আমাদের তো প্রায় এক প্রকার অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ডাক্তারবাবু বললেন বাবাইকে যত তাড়াতাড়ি সম্ভব স্পিচ থেরাপি করাতে, কারণ তার যে সমস্যাটা ছিল সেটা আর নেই। আমরা সেই মতো স্পিচ থেরাপি শুরু করি। মাত্র 1 মাসের মধ্যেই তার ব্যাপক পরিবর্তন দেখতে পাই। আমরা বুঝতে পারি যে সে কিছুদিনের মধ্যেই হয়তো স্বাভাবিকভাবে কথাবার্তা শুরু করবে। এখানে 2-1টি কথা বলে রাখা দরকার। 1 নম্বর হলো, সেদিন পড়ে যাওয়াতে কোমরে একটা পুড়ে যাওয়ার দাগ রয়েছে ও মাথায় একটা ফাটার চিহ্ন রয়ে গেছে। সেদিনের ঘটনাটি আসলে কি ঘটেছিল সেটি জানতে আমার খুব আগ্রহ হয়েছিল। তাই আমি আমার স্বামীকে বললাম ওই সময় সিসিটিভি কভারেজটা আনার জন্য। কিছুদিন পর সেই ভিডিওটা আমার হাতে এলো। দেখলাম বাবাই আমার পাশেই বসেছিল। একটা সময় হঠাৎ সে উঠে দাঁড়ালো ও 2 হাত সামনের দিকে বাড়িয়ে দিল। দেখে মনে হয় কেউ যেন তার হাত ধরতে চাইছে, এবং সে পায়ে পায়ে 2 পা এগিয়ে গেল। ও কিছুটা যাওয়ার পরেই সামনে বড় প্রদীপের ধাক্কায় সে হুড়মুড় করে পড়ে গেল। মাথাটা লাগলো মা শারদার কোলে ও প্রদীপটি তার কোমরে চেপে গেল। সেই সময় তার মুখ দিয়ে আওয়াজ বেরিয়েছিল। সেই সিসিটিভি রেকর্ডিং দিয়ে
আমি আমার স্বামীকে বলেছিলাম কমিটির লোককে বলে সেই অংশটিকে ডিলিট করে দেওয়ার জন্য। পরে কি করেছে সেটা অবশ্য জানি না। ঘটনাটি লিখতে গিয়ে সত্যি কথা বলতে আমার হাত কাঁপছিল। আজও বিশ্বাস করতে পারি না আমার ছেলে বাবাই আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। এইসব ঘটনা সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য কাহিনী চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই চ্যানেল যেন আরও অনেক বড় হয়ে ওঠে, এই আশীর্বাদ ও ভালোবাসা আমার রইল এই চ্যানেলের ওপর। জয় মা শারদা, সকলের মঙ্গল করো মা।